ভারতীয় এজেন্ট, ভারতীয় গুপ্তচর দীনেশ ত্রিবেদী তিনি বাংলাদেশে এসে বাংলাদেশ এবং ভারতকে একত্রিত করে অখণ্ড ভারত করার ঘোষণা দিয়েছেন। অখণ্ড ভারত করার ঘোষণা দিয়ে এবার ভারতীয় গুপ্তচর, ভারতীয় এজেন্ট দীনেশ ত্রিবেদী গ্রেফতার হয়েছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ধন্যবাদ গ্রাহকদের আপত্তির মুখে ইসলামী ব্যাংক নিয়ে চমৎকার একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। অবশেষে ইসলামী ব্যাংক নিয়ে বড় রকমের একটি সিদ্ধান্ত নিল সরকার। কি সেই সিদ্ধান্ত? প্রথমেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। হোয়াট এ নিউজ ফর বাংলাদেশ লেডিস এন্ড জেন্টলম্যান। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিতেই হবে। এবার বাংলাদেশের মানুষ মিষ্টির দোকানে চলে যান। আজকে ঈদের খবর জানাবো আপনাদেরকে, ঈদের সুসংবাদ। আজকে এমন একটা ঈদ, আনন্দের, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আনন্দের ঈদের খবর। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আজকে এমন খুশির খবর দেব যেই খুশির খবর বাঙালি জাতি 54 বছরেও পায় নাই। জাতির জন্য স্বস্তির খবর, ইসলামী ব্যাংক রক্ষা হয়েছে, ইসলামী ব্যাংক বেঁচে গেছে, জামাত শিবির গ্রাহকদের বিজয় হয়েছে, বিএনপি সরকার নতি স্বীকার করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সুস্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ শিরোনাম দেখে গেস করে ফেলেছেন কতটা চাঞ্চল্যকর হবে আজকের এই ভিডিওটি। ভারতের অবস্থা একেবারেই শেষ, নরেন্দ্র মোদীর অবস্থা একেবারেই শেষ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সবকিছু বুঝতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে কাঙ্ক্ষিত এবং বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আজকে এমন খুশির খবর দেব যেই খুশির খবর বাঙালি জাতি 54 বছরেও পায় নাই। সেই খুশির খবর দিব। ভিডিও স্কিপ করবেন না, টান দিবেন না, কথাগুলো শুনেন। আমার এই ঈদের খবরের সাথে সাথে আপনারা সারা বাংলাদেশে গড় থেকে বের হয়ে যান, মিষ্টি বিতরণ করেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। মুসলমান জাতি আজকে মসজিদে মসজিদে প্রার্থনা করেন, হিন্দুরা মন্দিরে, খ্রিস্টান ভাইয়েরা গির্জায় চলে যান। আজকে বাংলাদেশের ইতিহাসে, হাজার বছরের ইতিহাসে সবচেয়ে বড় একটা খুশির খবর দিব। সেই আওয়ামী লীগের সময় সবচেয়ে বড় শয়তান ইবলিস, সেই পুলিশ লীগের সভাপতি জনাব বেনজির ভাই ধরা খাইছে দুবাইয়ের মাটিতে। শান্তি নাই রে, শান্তি নাই। মজা লাগলো, খুবই মজা। আমার এই খবরে সারা বাংলাদেশের মানুষ, আমি জানি, উৎসাহ উদ্দীপনার ভিতর দিয়ে চলে যাবেন। এবং বাংলাদেশের বুকে সবচেয়ে বড় সুসংবাদ, আজকে জাতির মহা দুশ্মন, বাঙালি জাতির সবচেয়ে বড় দুশ্মন, বাংলাদেশের বেঈমান, বাংলাদেশের সবচেয়ে বড় পাপিষ্ঠ, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ফেরাউন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দাজ্জাল, ইহুদি নাসারার এজেন্ট, ভারতের গুলাম, শেখ হাসিনার পাঁচাটা কুত্তা, সেই বেনজির ধরা খাইছে সেই দুবাই পুলিশের হাতে। ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে এনে তাকে ফাঁসির রায়ে কার্যকর করা হবে। বাংলাদেশের দামাল কামাল ছেলেরা, নওজোয়ান ভাইদেরকে বিএনপি, আওয়ামী লীগ সহ, জাতীয় পার্টি সহ, এনসিপি সহ, জামাত সহ বাংলাদেশের সকল মানুষের জন্য আজকের দিন মহা খুশির দিন। আজকে হাজার ঈদের চেয়ে আজকের দিন সেই ঈদের চেয়েও বেশি খুশি। আজকে সেই বাংলাদেশের দুশ্মন ধরা খাইল। সে আমার নেত্রীকে গালি দিছে, সে আমার উলামা একরামরে গালি দিছে, সে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, শেষে অবশ্যই ধরা খাইল। যেই ধরা শেষ ধরা। তাই আল্লাহ তাআলা বলেন, আমি ধরি, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আজকে না হয় কালকে একদিন তোমাকে সেই বিচারের কাষ্টে উঠতেই হবে, দুনিয়াতে হোক আখেরাতে হোক। তাই মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি এই কাফিরকে, এই ডাবিল শয়তানকে, এই ডাবিলের গডফাদারকে, এই আওয়ামী এজেন্টকে, এই আওয়ামী লীগের দালালকে, আওয়ামী লীগের খাস দালাল, খাস গুলাম শেখ হাসিনার সেই বিশ্বস্ত সহসঙ্গী, সেই শেখ হাসিনার খুনের মহাসাক্ষী, সেই শেখ হাসিনার গুমের সেই পরিকল্পনাকারী, ব্যবস্থাপনাকারী আজকে বাংলাদেশের বুকে নিয়ে আসা হবে। তার শেষকৃত্য অনুষ্ঠান, তার দাফন কাফন হবে না, তাকে শ্মশানে জ্বালিয়ে দেওয়া হবে। আমরা তাকে মুসলমান মনে করি না, আমরা তাকে হিন্দুত্ববাদের ইহুদির দালাল মনে করে, একটা শয়তান মনে করে জ্বালিয়ে দেব, শ্মশানে জ্বালিয়ে দেব এবং সেই জায়গায় তাকে সারা জীবনের জন্য শাহিত করব। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিয়ে পুরো জাতির জন্য স্বস্তির খবর, ইসলামী ব্যাংক রক্ষা হয়েছে, ইসলামী ব্যাংক বেঁচে গেছে, জামাত শিবির গ্রাহকদের বিজয় হয়েছে, বিএনপি সরকার নতি স্বীকার করেছে। দর্শক, এর ফলাফল কি, প্রভাব কি, কোন দিকে যাবে এ নিয়ে সংক্ষেপে আলোচনা করবো। তবে মূল খবরটা আগে আপনাদেরকে জানাই। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক।
এটাই ছিল জামাত ওরফে সচেতন গ্রাহক ফোরাম যে আন্দোলন করছে, তাদের আন্দোলনের মূল দাবি ছিল এটা। তো দর্শক, সে দাবি পূরণ হয়েছে। ইসলামী ব্যাংকের এই যে চেয়ারম্যান, যাকে আমরা বলেছিলাম যে এই চেয়ারম্যানকে ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না, অ্যাট এনি কস্ট ওকে প্রতিহত করা হবে, অ্যাট এনি কস্ট, প্রয়োজনে এই ফ্যাসিস্টের দোসর এস আলমের চেয়ারম্যানের ব্লেজার প্যান্ট খুলে ফেলার কথা বলেছিলাম। সেই চেয়ারম্যান জয় বাংলা, অজানা, হ্যাঁ, অনেক ঘাটতারামি করেছিল, কিন্তু যেই দেখছে যে না, এই ব্যাংক অচল হয়ে যাবে, সিলিকন ভ্যালি ব্যাংকের মতো একদম ধ্বংস হয়ে যাবে, কারণ গ্রাহকদের আস্থা উঠে গেলে বাংলাদেশ ব্যাংক ধার টার দিয়ে কতদিন রক্ষা করবে। এখন গ্রাহকদের আস্থা ফিরে আসবে, দেখবেন যে আমানত উঠিয়ে নেওয়ার হিরিক বন্ধ হয়ে যাবে, সবকিছু স্টেবল হয়ে যাবে। তবে অনেক প্রশ্ন এখনো আছে। ইসলাম ব্যাংকের চেয়ারম্যান সহ পুরো পর্ষদ বাতিল হয়েছে, এতে কি পরিপূর্ণভাবে জামাতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে? বিএনপি সরকার যেভাবে সংসদে কথাবার্তা বললো, ঠিক আছে, তারা এই চেয়ারম্যানকে পাল্টালো, কিন্তু বিএনপির অন্য কম বিতর্কিত লোক দিবে, জামাত মুক্ত করবে, এটাও তো হতে পারে, জামাত মুক্ত করবে, বাট এমন লোকদের বসাবে যাদের নিয়ে প্রশ্ন তোলা যায় না। বিএনপিতে তো কিছু ক্লিন ইমেজের ভালো লোক আছে, কিন্তু জামাত মুক্ত করবে এরকম একটা ইচ্ছা থাকতে পারে, কিন্তু এতটা সহজ নয়। কেন সহজ নয়? আপনারা জানেন যে চেয়ারম্যান সহ পুরো পর্ষদ বাতিল হয়েছে জামাতের আন্দোলনের ফলে, সচেতন গ্রাহক ফোরাম ওরফে জামাতের আন্দোলনের ফলে। অতএব আবার তালবাহানা করলে জামাতে আঙ্গুল চুষবে। যেই জামাত আন্দোলন করে রক্ত ঝরিয়ে, নিজেরা রক্ত দিয়েছে, এই আন্দোলন সফল করেছে, সেই আবার অন্য কোনো তালবাহানা হবে, এটা তো আর হয় না। আর এখানে মূল মেকানিজমটা যে জামাতের হাতে, এটা তো স্পষ্ট দেখছেন যে জামাত চাইলে এই ব্যাংক থাকবে, না চাইলে ব্যাংক দেউলি হয়ে যাবে। জামাত চাইলে বাংলাদেশের ইসলামী ব্যাংকের সবগুলো শাখায় তালাবদ্ধ করে দিতে পারে, কলম বিরতি করাতে পারে, এবং রেমিটেন্স থেকে শুরু করে প্রবাসী সবার অনাস্থা তৈরি করতে পারে, অটোমেটিক্যালি অনাস্থা তৈরি হয়ে যায়। যদিও জামাত জাস্ট ট্রেলার দেখিয়েছে, বড় কোনো আন্দোলন করেনি, করা লাগেনি। অতএব যেহেতু মৌলিক বিষয়টা জামাতের হাতে, কারণ এই ব্যাংক জামাত প্রতিষ্ঠা করেছে, তাদের প্রতিষ্ঠান, যুগ যুগ ধরে তাদের সিস্টেমই চলতো এবং পেশাদারিত্বের ভিত্তিতেই চলতো, তাদের সিস্টেমে চলেই এশিয়ার অন্যতম সেরা ব্যাংক হয়েছে। 2017 সাল পর্যন্ত কোনো প্রশ্ন তো ছিল না যে এই ব্যাংক অমুক চালায় কেন, তমুক চালায় কেন, জামাতের লোকজন কেন, পরিচালক তাদের পন্থী কেন, এমডি চেয়ারম্যান। 17 সাল পর্যন্ত এস আলম আওয়ামী লীগ দখল করার আগ পর্যন্ত এরকম কথা ছিল না। অতএব জামাতের ব্যাংক জামাত চালাবে, এইটাই যৌক্তিক। এখানে বিএনপি তালবাহানা করে বেশি দূর যেতে পারবে না। তবে কিছু ছাড় হয়তো দিতে হবে, যে একদম অ্যাবসলিউটলি 17 সালের আগের মতো হবে তা না। তবে এই ছাড়টা বিএনপিকে না, এই ছাড়টা বাংলাদেশ ব্যাংকে বা সরকারের নিয়ন্ত্রণের একটা প্রভাব থাকবে। কিংবা আগে যেরকম নিয়োগ প্রক্রিয়া অ্যাবসলিউটলি জামাতপন্থী ছিল, যে জামাতের জেলা মিডিয়া বা নেতারা যাকে রেকমেন্ড করতো তাদেরকে নিয়োগ দেওয়া হতো, যোগ্যতার বালাই তেমন একটা ছিল না, এরকম অনেক বিষয় ছিল। এইসব বিষয় হয়তো বা কিছুটা সিস্টেমেটিক একটা ওয়েতে আসবে। যেমন ইসলামী ব্যাংকের নিয়োগগুলো, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বুয়েট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ এরা দেখবে, এবং একদম ট্রান্সপারেন্ট নিয়োগ হবে। জামাতের লোকজন সুপারিশে এখানে কোনো কাজ হবে না, মানে হয়তো আরো বেশি পেশাদারিত্ব প্রতিষ্ঠিত হবে। কিন্তু মৌলিক জায়গাটায় জামাতের যে সিস্টেম, জামাতের ব্যাংক বা এই ইসলামী মূল্যবোধ যাতে ঠিক থাকে, এই জায়গাটা এটা অক্ষুণ্ণ থাকবে বলে আমি বিশ্বাস করি। তবে সজাগ দৃষ্টি রাখতে হবে। গ্রাহকদের বিজয় হয়েছে, খবরটা শুনলেই বুঝবেন যে কিভাবে গ্রাহকদের বিজয় হয়েছে। দেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদের বোর্ড অফ ডিরেক্টরস সব সদস্যদের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংক কোম্পানি আইন 1991 ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন 1991 এর 47 3 ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা তো ইন্টারিম কাউকে দিতে হবে। তবে এই যে গ্রাহকদের স্বার্থে, এর মানে এই পর্ষদ, এই চেয়ারম্যান গ্রাহকদের স্বার্থে অনুকূল ছিল না, এটাই তো গ্রাহকরা বলে আসছে, সেটাই তো সরকার মেনে নিয়েছে। অতএব গ্রাহকদের বিজয়। এই ইসলামী ব্যাংক বাংলাদেশের লার্জেস্ট প্রাইভেট ব্যাংক রক্ষা পাচ্ছে, স্থিতিশীলতা ফিরে আসবে, এটা পুরো জাতির জন্য একটা স্বস্তির খবর, সুখবর। তোর জায়গায় তুই শক্তিশালী হ না, তোর কে কইছে এখানে আসতে? তুমি নিজে নিজে শক্তিশালী হও, নিষেধ করছে কি তোমাকে? আমাকে কেন দরকার? আমি আমার মতো বাঁচবো, আমার মতো থাকবো, আমি আমার সিদ্ধান্ত নিব। স্বাধীন রাষ্ট্র, সার্বভৌমত্ব রাষ্ট্র। তুমি আমার স্বাধীনতা সার্বভৌমত্বে হাত দিয়েছো, ইউ আর নো মোর কোয়ালিফাইড টু অ্যাক্ট অ্যাজ এ ডিপ্লোম্যাট। তুমি রয়্যাল এজেন্ট কারা আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কারা চাকরি করছেন ওয়ার্ক পারমিট সহ, এরা সবাই রয়্যাল এজেন্ট। ইভেন ইউএনডিপি তো ইন্ডিয়ান লোকজনে ভরা এবং টপ পজিশনগুলোতে। ত্রিবেদী সাহেব তো কোনো নর্মস মানছেন না, এবং প্রথম দিনই উনি ডিপ্লোম্যাটিক নর্মস ভায়োলেট করেছেন, এবং আমার স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর উনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সো যেই ব্যক্তি আমার রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য, আমি তাকে হুমকি স্বরূপ দেখছি। এনিওয়ান হু সিমস টু বি মানে রিস্কি or harmful for the national security, he must be thrown back. He must be thrown back at any cost, immediately. সে আমার নিরাপত্তার প্রতি, আমার দেশের নিরাপত্তার জন্য সে হুমকি স্বরূপ। এভাবেই তাকে গণ্য করতে হবে আমার সরকারকে এবং বিরোধী দলকে এবং সকল প্রতিষ্ঠানগুলোকে। এটা ধর্তব্যে আনতে হবে, কারণ সে অলরেডি তার কথায়
স্পষ্টই সে বুঝিয়ে দিয়েছে, ইনডাইরেক্টলি বলার কিছু নাই। সে মোটামুটি যতটুকু বলেছে এটা ডাইরেক্টলি হয়ে গেছে বলা, যে তুমি আমি এক, তুমি আমার অঙ্গরাজ্য, তুমি আমি মিলেমিশে সিদ্ধান্ত নিব, সবকিছু সব কাজ একসাথে করবো, আমরা শক্তিশালী হব। বাট তোর জায়গায় তুই শক্তিশালী হ না, তোর কে কইছে এখানে আসতে? তুমি নিজে নিজে শক্তিশালী হও, নিষেধ করছে কে তোমাকে? আমাকে কেন দরকার? আমি আমার মতো বাঁচবো, আমার মতো থাকবো, আমি আমার সিদ্ধান্ত নিব। স্বাধীন রাষ্ট্র, সার্বভৌমত্ব রাষ্ট্র, তুমি আমার স্বাধীনতা সার্বভৌমত্বে হাত দিয়েছো, ইউ আর নো মোর কোয়ালিফাইড টু অ্যাক্ট অ্যাজ এ ডিপ্লোম্যাট। তুমি ডিপ্লোম্যাট হিসেবে বাংলার মাটিতে বা ভারতীয় হাই কমিশনার হিসেবে বাংলার মাটিতে কাজ করার জন্য যোগ্যতা হারিয়েছো। তার ক্রেডেনশিয়াল কিভাবে অ্যাকসেপ্ট করা হলো? নর্মালি ডিপ্লোম্যাটিক চ্যানেলে ক্রেডেনশিয়াল, তার পরিচয়পত্র, ডকুমেন্টস ইত্যাদি প্রেরণ করা হয়। আমরা এর আগেও কিন্তু দেখেছি সোশ্যাল মিডিয়াতে সে আসতে পারে, অতএব তার ব্যাকগ্রাউন্ড জানা আছে সবার। সেই ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে তার ক্রেডেনশিয়াল অ্যাকসেপ্ট করলো? কে এর পিছনে কে? পররাষ্ট্র মন্ত্রণালয়কে এর উত্তর দিতে হবে। মোদী বিজেপি একটা খুনি দল, আরএসএস বিজেপি এরা সন্ত্রাসী এবং খুনি দল, এটা সবাই জানে। যার হাতে রক্ত, তাকে আমি তো কোনোভাবেই গ্রহণ করতে পারি না। হি ক্যানট বি অ্যাকসেপ্টেড, কোনোভাবেই না, কোনোভাবেই কাম্য না, কেউ চাই না। আর তারপরও সে যে প্রমাণ করে দিল সে যে একটা খুনি, তার যে ধাঁচ নেচার এইরকম, ওই বিজেপি ধাঁচ, সে তো তার মুখের কথাতেই সেটা প্রকাশ পেয়ে গেল এবং প্রমাণ হয়ে গেল। এরপরও কি আমরা তাকে রাখবো? আমাদের কোনোভাবেই তাকে রাখা যাবে না। আমি জনগণকে জানাবো, জনগণ যেন জেগে উঠে। আমরা কেউ তাকে চাই না, দলমত নির্বিশেষে। আমরা এই খুনি একজন ডিপ্লোম্যাটকে আমরা চাই না। দ্রবিসন্ধমূলক আচরণ, মনোভাব নেয়া এই ডিপ্লোম্যাটকে আমরা চাই না। আমরা চাই ক্যারিয়ার ডিপ্লোম্যাট। আপনি আরেকটা ক্যারিয়ার ডিপ্লোম্যাট পাঠান, 6 মাস থাকবে না, খালি থাকবে, সেকেন্ড ম্যান তারা করবে। এটা করতে হবে, এটা করতে হবে। আমি সকল দল মত নির্বিশেষে সকলের প্রতি, জনগণের প্রতি, সকল জুলাই সংগঠনের প্রতি এবং সকল প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাবো, তাকে ইমিডিয়েটলি ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা নিতে, চাপ দিতে। আমরা জনগণকে দরকার হলে মাঠে নেমে আসতে হবে। আমরা এই ধরনের খুনি এবং আমার রাষ্ট্রের প্রতি যে স্বরূপ, তাকে আমি চাই না। আমরা ক্যারিয়ার ডিপ্লোম্যাট পাঠান। অন্যান্য অনেক ইস্যু যখন লিঙ্ক আপ, তখন এই ধরনের একটা ব্যক্তিকে কিভাবে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে, হাই কমিশনার নিয়োগ দিয়ে এখানে পাঠায়, তার মানে বুঝতেই পারছি, আমরা সবাই বুঝতে পারছি যে সে একটা মিশন নিয়ে এসেছে। হোয়াট ইজ দ্যাট মিশন? সে মিশনের মূল বস্তুটা সে বলেই ফেলেছে। তাহলে বোঝার আর কি বাকি আছে? সে তো হি ওয়ান্টস টু অ্যাকমপ্লিশ দ্যাট মিশন। সে তার টেইনুরে থেকে ওই মিশনটা কমপ্লিট করতে চায়। এখানে আমাদেরকে সতর্ক হতে হবে, খুব হালকা ভাবে নিলে হবে না। পুশিন, রংপুর নিয়ে ওরা যা যা বলেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এবং ওদের থিঙ্ক ট্যাঙ্করাও বলেছে, দায়িত্বশীল পর্যায় থেকে তারা বলেছে, এগুলা হালকা ভাবে নেওয়ার কিছু নাই। অতএব জেগে ওঠো বাহে, সবাইকে আমাদের জাগতে হবে এবং সবাইকে বুঝতে হবে এই পারে ফিট কলামিস্ট কারা আছে, রয়্যাল এজেন্ট কারা আছে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কারা চাকরি করছে ওয়ার্ক পারমিট সহ, এরা সবাই রয়্যাল এজেন্ট। ইভেন ইউএনডিপি তো ইন্ডিয়ান লোকজনে ভরা এবং টপ পজিশনগুলোতে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ইন্ডিয়ান লোক ভরা টপ পজিশন। মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য আমার দেশের টপ 5 পজিশনের জন্য সিইও বা এমডি সহ বা কান্ট্রি ডিরেক্টর সহ, পদটা সহ 5 জনের মধ্যে 4 জন আমার দেশকে দিতে হবে, আমার দেশে দিতে হবে। এগুলো সরকারকে এই জিনিসগুলো এখন থেকেই নজর দিতে হবে। আর ক্যারিয়ার ডিপ্লোম্যাট ছাড়া কোনো ধরনের ডিপ্লোম্যাট যেন গ্রহণ করা না হয়, এবং যেটা এসে গেছে একে অনতিবিলম্বে ফেরত পাঠাতে হবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, আমি মাঠে নামবো। ধরা খায়া গেল। সালাউদ্দিন সাহেব যখন সংসদে বলতেছিল বেনজিরকে গ্রেফতার করা হয়েছে দুবাইতে, তখন সরকারি পক্ষ, বিরোধী দল সবাই হাততালি দিতেছিল। হাততালি না তো, ওই টেবিল তালি, টেবিলের উপরে তালি মারতেছিল। দুই পক্ষেই খুশি হয়েছে, কিন্তু এই খুশিটা বেশিক্ষণ ধরে রাখতে পারে নাই, কারণ এরপরেই চলে গেছে অন্য একটা আলোচনায়, যে আলোচনায় আমরাও যাব, আলোচনায় যাওয়া উচিত। কারণ কি জানেন, এই যে যারা শিবির করে, একজন শিবিরের ওজন যে কত, এটা আজকে একটু আপনাদের সঙ্গে আলোচনা করুন। একজন শিবির মানে একজন, আমি কিন্তু দল বলতেছি না, একজনের কথা বলতেছি। যেমন জিসান মিয়া উনার নাম, ওই জিসান একজন শিবির কতটা ওজনদারি সেটা আজকে আমরা বুঝতে পারবো। কেমনে বুঝতে পারবো? পার মিনিটে খরচ হয় 1,75,000 টাকা, যতটুকু শুনছি। তার মানে আপনি যদি জিসানকে নিয়ে এই সংসদে 5 মিনিট আলোচনা করেন, চলে গেল তো 7-8 লাখ টাকা। চিন্তা করছেন কতটা ওজন শিবিরের পোলাপান? ওইটা নিয়ে আলোচনা করুন। এর আগে এই আলোচনাটা আগে শেষ করি। এই যে যার কথা বলতেছিলাম, হিরো তো, বেনজির হিরো ভাই, ভাই আয় হ্যাঁ, যা মেয়ে পটাইতে পারতো। জানেন তো, আমি সিনেমার অনেকের কাছে শুনছি, হ্যাঁ, পটায় পটায় শুনছি কেমন 2 হাতে টাকা উড়াইতো, 2 হাতে।
এই যে ঝাড়বাতি আছে না, এরকম ঝাড়বাতি 10 লাখ 15 লাখ টাকা দামের ঝাড়বাতি উপহার দিত বান্ধবীদের। অনেক বান্ধবী ছিল, অনেকে কইরা কাইটা খাইছে ওনার উসিলায়। ভাই 2 হাতে টাকা উড়াইতো। কেন উড়াইতো? টাকা কামাইছে, প্রচুর কামাইছে। সরকার কিন্তু জানতো, আওয়ামী লীগ সরকার জানতো, শেখ হাসিনা জানতো, জানার পরও কিছু বলতে পারতো না। কেন? কারণ ওনার লাঠিয়াল তো লাঠিয়াল বাহিনীর সর্দার বেনজির মানে বেনজির। ভাই ওনার নজির খুঁজা পাবেন না তো। ওয়ান পিস মানুষের জায়গা জমি দখল কইরা নাস্তা নাবুদ কইরা ফেলাইছে। বিশেষ কইরা সনাতন ধর্মের ভাই বোনদের জমি চোখ বন্ধ কইরা দখল করছে। তো চোখ বন্ধ কইরা ওই যে যেখানে রিসোর্ট বানাইছে ওইখানেই তো পাওয়া গেছে, এক দাগেই পাওয়া গেছে 600 বিঘার উপরে। আর ওই রিসোর্টটা কেন বানাইছিল? ওই যে তার নিজেরও দরকার, বুঝছেন না, ব্যবসাও চলবে, তার নিজেরও কাজে লাগবে, ওই ধান্দাই সবসময় থাকতো। আর যখন বক্তব্য রাখতো তখন কিভাবে বক্তব্য রাখতো? হাত পা নাচায়া, মনেই হইতো যে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীর সর্দার। টোকাইদেরকে আমরা ধরে নিয়ে আসবো, যেখানেই থাকবে ওই টোকাইদেরকে আমরা ধরে নিয়ে আসবো। টোকাই কাদের বলতেছে বুঝছেন তো? ওই ছাত্র শিবির, জামাত ইসলাম, এদেরকে। এর মধ্যে আবার বিএনপিও আছে তখন। এই সবাইকে এসে টোকাই বলতো, এই টোকাইদেরকে ধরে নিয়ে আসবো, 100 হাত মাটির নিচে থাকলে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসবো। ওনারাও এখন উঠাই নিয়ে আসছে, দুবাইতে ধরা পড়ছে। আমিরাতের নাগরিকও সে, আবার শুনছি পর্তুগালের নাগরিক, আবার শোনা যায় ভাই সিঙ্গাপুরের নাগরিক। কত দিকে যে ভাই জ্যাক ইন করায় রাখছে একমাত্র উপরওয়ালাই জানে। এই যে ধরলো, এই ধৈর্য কি আমাদের কাছে দিবে? হয়তোবা দিতে পারে, আমাদের সরকার হয়তোবা আনতে পারে। কিন্তু এই বীজটা রোপণ হয়েছিল কিন্তু ডক্টর ইউনূসের আমলে 2025 সালের 21 অথবা 22 এপ্রিলে, 21 অথবা 22 তারিখের, এপ্রিলের 21 অথবা 22 তারিখে 12 জনের নাম দেওয়া হয়েছিল ইন্টারপোলের কাছে। এই 12 জনের মধ্যে প্রথম একজন হলো শেখ হাসিনা, এবং এই বেনজিরের নাম আছে। ওই যে ডাকাত কসাই বলা হয় না, তারও নাম আছে। এরকম 12 জনের নাম আছে। ওই একজন ধরা পড়লো দুবাইতে। এখন তাকে আনতে পারবে কি আনতে পারবে না সরকারি ব্যাপার স্যাপার। তবে আমার যতদূর মনে হয় ডক্টর ইউনূস যদি একটু চেষ্টা করে, না কোনো ব্যাপারই না। আপনাদের মনে আছে আমাদের প্রবাসী ভাইরা ওই 5ই আগস্টের জন্য ওইখানে রাস্তায় মিছিল বাইর করছিল, যেটা ওই দেশের নিষেধ। অনেকে অ্যারেস্ট করছিল। ডক্টর ইউনূস কিন্তু টেলিফোনে ওদেরকে জেল থেকে বাইর করতে পারছে, কারণ ডক্টর ইউনূসের সাথে ওনাদের মারাত্মক ভালো সম্পর্ক। ওই সম্পর্কের কারণে বলতেছি, ওনারে দিয়ে যদি একটা ফোন করানো যায় আমার মনে হয় আনা সম্ভব। তবে ধন্যবাদ দিতে চাই এই সরকারকেই, কারণ এই সরকার তো ভাই চেষ্টা করছে, চেষ্টা অব্যাহত রাখছিল বলেই তো ধরা পড়লো। ধরা পড়াটা কিন্তু অনেক নাটকীয়তা। এই কিন্তু ছিল লন্ডনে, ওইখান থেকে দুবাই হইয়া এই সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড কোথায় যেন যাচ্ছিল কোনো গোপন মিটিং এ। এআই ক্যামেরায় ধরা পড়ে, দুবাই এয়ারপোর্টে এআই ক্যামেরাতে ধরা পড়ে। এআই ক্যামেরাতে যখনই ধরা পড়ে সঙ্গে সঙ্গে ইন্টারপোলের কাছে ওই লাল বাতি জ্বলা ওঠে, কারণ তাদের তো নাম ডাটা ভেজে দেওয়া থাকে। ওই নাম দেওয়া ছিল বলেই বেনজিরের নামটা ওইখানে লাল বাতি জ্বলতেছিল আর নিতেছিল। তখনই ওইখানে তাকে অ্যারেস্ট করা হয় ওই দুবাই এয়ারপোর্টে। অফিসিয়ালি ভাবে জানা গেছে সে গ্রেপ্তার। এখন অফিসিয়ালি ভাবে আমাদের সরকার নিশ্চয়ই যোগাযোগ করবে। যোগাযোগ করে যদি আনতে পারে ভাই সবাই হাততালি পাবে। কারণ কি জানেন, এই লোকটা কিন্তু, এই বেনজির কিন্তু ডেঞ্জারাস লোক। ও কিন্তু শেখ হাসিনাকেও ব্ল্যাকমেইল করছে। কিভাবে করছে শুনেন। যখন তার এই অপরাধগুলা পত্রপত্রিকায় চলে আসলো, পতনের আগের কথা বলতেছি, পতনের আগে পত্রপত্রিকায় আসার পর ওই টাইমে শেখ হাসিনার যারা উপদেষ্টা তারা তাকে পরামর্শ দিছিল যে এর অ্যারেস্ট করে ফেলান, মানে বেনজিরকে অ্যারেস্ট করে ফেলান, এতে আওয়ামী লীগের ইমেজ ভালো হবে। অনেকের মনে তখন অনেক রকম প্রশ্ন না আওয়ামী লীগ নিয়ে, সেই ইমেজটা ভালো করার জন্য বেনজিরে গ্রেফতার করেন, কিন্তু করতে পারে নাই। সে উল্টা হুমকি দিছে যে আমাকে যদি অ্যারেস্ট করে আমি মিডিয়ার সামনে মুখ খুলে দেবো, যার জন্য শেখ হাসিনা নীরবে তাকে এয়ারপোর্ট দিয়ে বিদেশে পাঠিয়ে দিল। তখন গেছিল সিঙ্গাপুর, তারপর আইসা ধরা খাইলো এই যে দুবাইতে। বাপ কেউ ছাড়বে না, বিচার এখানে হোক আর ওইখানে হোক, যেখানেই হোক এই লোকের বিচার শুরু তো হইলো। এমন তো না যে ঘুষ দিয়া ইন্টারপোলে ঘুষ দিয়া বাইরে হয়ে যেতে পারবে। পারবে কি আপনাদের মনে হয়? পারবে না। তবে বাংলাদেশে আনতে পারবে কিনা, কতদিনে আনতে পারবে সেটা নিয়ে প্রশ্ন রইল। আমার তো মনে হয় একটু টাইম লাগবে, সময় লাগবে। কারণ কি জানেন, এর জন্য এখন মাঠে নাইমা পড়বে চারিদিক থেকে বড় বড় মাফিয়ারা মাঠে নাইমা পড়বে। কারা নাইমা পড়বে? যারা টাকা পয়সা নিয়ে ভাগছে, তারা থেকে বাঁচাইবার চেষ্টা করবে। নাহলে তো ভাই এরপরে আরেকজন, যেমন শামীম ওসমানও কিন্তু ওই দুবাইতে আছে, ও তো এখন দৌড়ের উপরে থাকবে। ওই যে হারুন, ও কিন্তু আমেরিকার কোথায় জানি আছে, ও এখন দুশ্চিন্তায় থাকবে। হ্যাঁ একে একে যদি সবাইকে ধরে, যার জন্য সবাই একটা বিরাট অঙ্কের টাকা ফান্ড বানায়া ওই টাকা দিয়ে তাকে বাঁচাইবার চেষ্টা করবে, মানে বেনজিরকে বাঁচাইবার চেষ্টা করবে। যাই হোক, সময় বইলা দিবে উপরওয়ালা কি লেখা রাখছে বেনজিরের কপালে, ওই অপেক্ষায় আমরা রইলাম। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই যে প্রশংসাটা করুম আমরা, ওই প্রশংসাটা করার আগেই আবার ওই সংসদে একটা ভেজাল লেগে গেল। বিরাট বড় ভেজাল, তো অনেক বড় ঝগড়া বিবাদ লেগে গেল। কাকে নিয়ে? জিসানকে নিয়ে। ওর নাম জিসান মিয়া কিনা আমি জানি না, কিন্তু বারবার অনেকে বলতেছে জিসান মিয়া। আমি জিসানই বলবো। ও ছাত্র শিবিরের সাথে যে জড়িত, আজকে সালাউদ্দিন সাহেবের বক্তব্যতে আরো কনফার্ম হইলাম। এতদিন ভাই ফটো কার্ড দেখতেছিলাম, অনেক রকম সন্দেহ ছিল, কিন্তু সংসদে দাঁড়ায় যখন এই কথাগুলো বলতেছিল, কোন কথাগুলো জানেন? যে কথাগুলো
কথাগুলো শুনলে একটু সুশ্রী লাগবেই। হ্যাঁ ভাই, আপনার একটু সুশ্রী লাগবে। মনে হইতেছে কি জানেন, অনেকটা কেমন যেন চটি বইয়ের মতো। এই আলাপটা সংসদে বেমানান, আমার দৃষ্টিতে বেমানান ছিল। কারণ ওই আলাপের মধ্যে ছিল জিসান কোন মেয়ের সাথে প্রেম করছে, তারপর ওই মেয়েকে পটায় কোন ভাড়া বাড়িতে নিয়ে গেছে, ওইখানে নিয়ে যাওয়ার পর তাকে প্রেগনেন্ট করা হয়েছে, প্রেগনেন্ট করার পর তার বাচ্চা নষ্ট করার জন্য একটা মেডিসিনের দোকান থেকে ওই মেডিসিন আনা হয়েছে, ওই মেডিসিন খাওয়ার পর মেয়েটার রক্তপাত হচ্ছিল, রক্ত বন্ধ হইতেছে না, তারপর আবার যায় ওই মেডিসিন নিয়ে আসছে, ওই মেডিসিন খাওয়ার পর একটুখানি সুস্থ হয়েছে, তারপর ওই মেয়েটা বলছে এখন আমাকে বিয়ে করো, তারপর জিসান ভাইগা চলে গেছে। এরকম একটা বিরাট বড় কাহিনী। এই কাহিনী শুনে দাঁড়ায় গেল কে? আমাদের তাহের সাহেব, জামাত ইসলামের পক্ষ থেকে তাহের সাহেব দাঁড়ায় গেল। মাননীয় স্পিকার বলতেছে আপনি বসেন। উনি কয় না বসুন না, উনি কেন বেহুদা আলাপটা এই সংসদে করলো, আবার একটা দলের দিকে ইঙ্গিত করলো, কারণ ছাত্র শিবিরের নাম নিছে। হায় ছাত্র শিবিরের দাম আছে ভাই। কত মানুষ যে কত আকাম কুকাম করতেছে, এই ফেসবুকে গেলেই দেখা যাবে। আপনারা কোর্ট কাছারিতে যান দেখতে পাবেন, থানাগুলোর খবর নেন দেখতে পাবেন, প্রতিদিন চলতেছে। কিন্তু ওই যে নারী ঘটিত ব্যাপার, সেই সব মজার ব্যাপার যেটা জিসান করছে, এরকম শত শত চলতেছে। কিন্তু ওইগুলো নিয়ে কি সংসদে আলোচনা হয় না। তারাও তো দল করে, যারা এগুলো করতেছে তারা তো কোনো না কোনো দলের সাথে জড়িত, কিন্তু সেই দল নিয়ে তো আলোচনা নাই। আলোচনা কাকে নিয়ে? ছাত্র শিবিরকে নিয়ে। জিসান ছাত্র শিবির করে, আর ছাত্র শিবির করে বলেই ওজনটা দেখছেন, একবারে সংসদে তাকে নিয়ে আলোচনা, তার প্রেম কাহিনী নিয়ে আলোচনা। হায় হায় হায়, আমি তো মজা পাইছি, কারণ আমি মনে করি এটা একরকম পাবলিসিটি ছাত্র শিবিরের। ভাই একজন মানুষের চরিত্র খারাপ হইতে পারে, ভুল পথে যাইতে পারে, ডাকাতি করতে পারে, খুন করতে পারে, রাজনীতি করতে পারে, অনেক কিছু করতে পারে। দলের ভিতরে একজন মানুষ এরকম তো হইতেই পারে, যার জন্য তাকে বহিষ্কারও করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হয়েছে, এখন তো আপনারা কেউ বিশ্বাস করাইতে পারতেছেন না। অনেকেই তো বলতেছে জিসানকে অপহরণ করা হয়েছিল। যখন দেখছে এটা টোটাল সোশ্যাল মিডিয়ার জায়গা উঠছে, জিসানের খোঁজ খবর নিতেছে, তখন জিসানকে পাওয়া গেল লাকসামের কোথায় যেন একটি জায়গায়, একটি মাঠে অজ্ঞান অবস্থায়। তারপরে তাকে হাসপাতালে আনা হলো, এখন শুনতেছি সে পুলিশের কাছে আছে। আর যে মেয়েটা এসব অপবাদ দিছে, মজার ব্যাপার কি জানেন, সে মেয়েটা দাবি করছে, লিখিত দাবি করছে, মে মাসের 20 তারিখে তাকে সেই কাজটা করা হয়েছে। মানে মে মাসের 20 তারিখে তার সাথে ওই কাজটা জোর পয়লা করছে। এর আগে করছে কিনা সেটা বলে নাই। মে মাসের 20 তারিখ মনে রাখেন, 20 তারিখের পর 10 তারিখে সে বুঝা ফেলাইলো সে প্রেগনেন্ট। এখন 20 থেকে 10 পর্যন্ত আসতে 20 দিন মাত্র, তাই না? ওই মাসের 10 দিন, এই মাসের 10 দিন, এই 20 দিনে সে কেমনে বুঝলো? মেয়েরা তো মাসিক হওয়ার পর আরেকবার যখন মাসিক হবে তার 5-6 দিন পর বুঝবে সে আসলে প্রেগনেন্ট কিনা। এই 20 দিনই কেন বুঝা ফেলাইলো? কেমনে বুঝা ফেলাইলো? তার মানে কি জানেন, চিত্রনাট্য ঠিক না। হ্যাঁ, যে গল্পটা বানাইছে আর যে চিত্রনাট্য লেখছে সেটা সুন্দর হয় নাই, গরমিল হয়ে গেছে। আর জামাত ইসলামের পক্ষ থেকে তাহের সাহেব এই কথাটাই সংসদে তুইলা ধরছে, যে আপনারা কি সেই গল্পের প্লটটাকে শক্ত করার জন্য সংসদে জিসানের ব্যাপারটা তুইলা ধরলেন? ওই যে পুলিশের গল্পটা আর সংসদের গল্পটা যেন সত্য মনে হয়, যার জন্য জিসানের গল্পটা সামনে নিয়ে আসলেন। তাহের সাহেব এই অভিযোগটা করছে, এইটা নিয়ে অনেকক্ষণ হট্টগোল চলছে। পুরো সংসদটা বা একটা নাট্যমঞ্চের মতো হয়ে গেছে। তো একজনকে দেখলাম, ওনার নামটা কি যেন মনে নাই, ওই যে পাকা দাড়িওয়ালা, উনি খুব মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, মানুষকে হাসায়। হ্যাঁ ভাই, প্রচুর হাসায়। উনি আজকে নারীদের নিয়ে জানি কি বলতেছিল, যে ওনারা তো ঘাড় ফিরাইলে দেখতে পায়, আমরা দেখতে পাই না, ওনারা কোথা থেকে আসছে, কেমন ভাবে আসছে, একটা গল্প বললো, অনেক কিছু। এইটা নিয়ে ভাই মেয়েরা খেইপা গেছে, এবং জামাত ইসলাম ওরা খেইপা গেছে। ওইখানেও ভাই নারীদের নিয়ে এইসব কথাবার্তা চলে, মজা চলে। আরে ভাই, পার মিনিটে 1,75,000 টাকা যেখানে দেশের মানুষের খরচ হচ্ছে, এই টাকাটা তো আপনাদের কাছ থেকে যায় না, আমাদের কাছ থেকে যায়, ট্যাক্সের টাকা। ওই টাকায় আপনারা ওইখানে মজা লুটতেছেন কেন? দেশের আইনের ব্যাপারে কোনো কথা বলতেছেন না কেন? 50 ভাগ ভোট নিয়ে এই যে ক্ষমতায় গেলেন, আর 70 ভাগ ভোট যে পাইলো হ্যাঁ না ভোট, ওই ব্যাপারে কোনো আলোচনা নাই। এবং বিরোধী দলরাও কিন্তু চুপচাপ। আমার মনে হয় কোনো গেম চলতেছে। তবে জামাতের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান স্যার কথা দিয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত ওই গণভোটের অধিকার আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত সংসদের ভিতরে এবং সংসদের বাইরে আন্দোলন চলবে। এরকম ঘোষণা তো বিরোধী দল থেকে দিছে। এনসিপি তো ওনাদের সঙ্গেই আছে। এই এনসিপি কে ভাঙার জন্য, জামাত ইসলাম থেকে দূরে সরাইবার জন্য অনেক চেষ্টা চলতেছে। এনসিপির ভাই বোনেরা, আপনারা এই ভুলটা করেন না। আপনাদের কানের কাছে বলা হবে তোমরা আলাদা হয়ে যাও। তোমরা যদি আলাদা হয়ে যাও তাহলে আমরা জুলাই স্বীকৃতি দিয়ে দেবো। এখন যদি তোমাদেরকে জুলাই স্বীকৃতি দিয়ে দেই, তার পুরো ক্রেডিট চলে যাবে জামাতের কাছে। তোমরা ভাই কিছুই পাবা না। তোমরা আলাদা আসো, তোমাদেরকে আমরা হিরো বানায় দিই। এরকম বুদ্ধি দিয়ে আলাদা করার চেষ্টা করবে। এই বেমানিটা করেন না। একসঙ্গে থাকেন। দেশের মানুষের বাইরে সরকার কি যাইতে পারে? যাইতে পারে না। দেশের মানুষের মনের বিরুদ্ধে চলে গেলে কি হয়, সে ইতিহাস তো 2024-এ দেখছেনি, 5ই আগস্টে। সেই ইতিহাস কেউ ভুলবে না। তোর তাজা ইতিহাস তো অতীতের যে আমাদের 71-এর যুদ্ধ হয়েছে, ওই টাইমে তো সোশ্যাল মিডিয়া ছিল না, সবার হাতে হাতে ক্যামেরা ছিল না, তাইলে অনেক প্রমাণ থাইকা যাইতো। কিন্তু বর্তমান, এই যে বর্তমান যুগের এই 24-এর সমস্ত ইতিহাস মানুষের হাতে হাতে, ঘরে ঘরে, এই ইতিহাস আপনারা মুছতে পারবেন না। সবার জন্য সবাই দোয়া করবেন এবং সমাজদারকে নিয়ে ইশারা
নাই কাফি কি ইশারা দিতেছি বুঝা নিয়েন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।